ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি। তবে সেখানেও আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বিক্ষোভ প্রদর্শন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার ফিরে পাবে, প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। সেই মহান লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ। ধন্যবাদ এনডিএমের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের মিডিয়া হাউসের নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আমার নাম শাহাদাত শোকর, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কাজ করি। আপনার বক্তব্যের একেবারে শেষ থেকে যেটা আসলে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকের এই বিষয়টা তো ভেরি হিয়ার টু বি সেটেলড। মানে বলছে যে ওনার তো বোধহয় বৈঠক হচ্ছে না, আমরা যতটুকু শুনেছি মানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা পররাষ্ট্র সেক্রেটারির সাথে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠক হতে পারে, কিন্তু প্রেসিডেন্টের সাথে কিন্তু এটা ফাইনালাইজ করা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা গণমাধ্যমের কাছ থেকে এমন খবর দেখেছি যে এরকম মিটিং হচ্ছে বা হতে পারে, সেই হিসেবে আমরা এই আলোচনা নিয়ে এসেছি যে আমরা আশাবাদী যেন মিটিংটা হয় এবং ফলপ্রসূ মিটিং হয়। তবে অবভিয়াসলি মিটিং কার আর কার সাথে কখন কিভাবে হবে এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস তারাই নির্ণয় করবেন, আমরা করব। একটা প্রশ্ন আছে, আমি সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ থেকে। আপনারা বলেছেন এখানে 50 জন যারা উপসচিব এবং দুর্নীতিগ্রস্ত যারা, তাদের কি লিস্ট এবং তাদের সঠিক তথ্য আপনাদের কাছে রয়েছে? জি, এই লিস্ট নিয়ে আমরা আলোচনায় এসেছি কারণ গণমাধ্যমে এই লিস্টগুলো চলে এসেছে। মানে আমরা যেহেতু বাংলাদেশের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে নিয়োজিত, আমরা কাজ করে যাচ্ছি, তাই অনেক খবর আমরা জানি এবং অনেকের সম্বন্ধেও আমরা জানি। তবে আজকে আমরা প্রেস ব্রিফিং এ যে কথাগুলো বলেছি সেগুলো শুধু আমরা জানি বা মনে করি দিয়ে আসেনি। এগুলো যেগুলো আমরা এস্টাবলিশ ফ্যাক্ট হিসেবে ধরতে পারি, গণমাধ্যমে প্রচুর ভাবে রিপোর্টেড হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আচ্ছা, আমার আরেকটা ছোট প্রশ্নটা হচ্ছে, আমাদের এখানে মানে রাষ্ট্রীয় যে স্বীকৃতিগুলো আছে যেমন বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক, বীরোত্তম, তো আপনারা আপনার লিখিত বক্তব্যে ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদকে উল্লেখ করা হয়েছে বীর শ্রেষ্ঠ বা বীর মুর্তকি। বীর শ্রেষ্ঠ তো মানে আমাদের এখানে এটা মানে দিস ইজ কাস্টমাইজড এবং রাষ্ট্রীয়ভাবে কাস্টমাইজড। জি, কাস্টমাইজ না, আসলে এটা লিগ্যালাইজড, স্ট্রাকচারালি এটা লিগ্যালাইজড। সো প্রত্যেকটা জিনিস একটা লিগ্যাল ডেফিনিশন থাকে। যেমন মনে করেন আমরা এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা আছে এটাকে আমরা কেয়ারটেকার সরকার বলছি না, আমরা ইন্টারিম সরকার বলছি, কারণ কেয়ারটেকার সরকারের একটা রাষ্ট্রীয় লিগ্যাল একটা ডেফিনিশন আছে বা ছিল, আমাদের কনস্টিটিউশনে ছিল। তো একইভাবে আমি আপনার সাথে পুরোপুরি একমত যে বীর শ্রেষ্ঠ এটা একটা লিগ্যাল ডেফিনিশন, একটা স্ট্রাকচারাল লিগ্যাল ডেফিনিশন আছে। যেহেতু গত 6 সপ্তাহ ধরে আমরা দেখেছি যে এই যে গণ আন্দোলনের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ, এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে পারলাম। তো সেই আন্দোলনটাকেও আমরা যুদ্ধ আকারেই যেহেতু দেখছি এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার গণভবনকে নিয়ে এই জুলাই আন্দোলনের রিলেটেড একটা মিউজিয়াম তৈরি করবেন, সেটাও একটা অ্যানাউন্স করেছেন। তাই আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও একটা আবেদন রাখতে চাই যে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন এই জুলাই রেভলিউশনে, তাদেরকেও যেন সঠিকভাবে তাদের এই মূল্যায়নটা করা হয়, মানে রাষ্ট্রীয়ভাবে লিগ্যালভাবে মূল্যায়নটা করা হয়। সো সেই আঙ্গিকে আমরা এই আলোচনাটা শুরু করেছি। একটা প্রশ্ন আছে, আসলে আমরা দেশকে বলছি যে পুনরায় স্বাধীন হয়েছে, আসলে কতটুকু স্বাধীন হয়েছে আমরা এখন বলতে পারছি না, কারণ আমরা বিগত কয়েকদিন আগেই দেখলাম যে দ্বিতীয় হাতের হোটেল নামে সুপরিচিত একটি ঘটনা আমরা দেখেছি। এই ধরনের ঘটনা কি ঘটতেই থাকবে বা এটাকে পরিত্রাণ পেতে আমাদের কি করতে হবে? দেখেন, প্রথমত ফলস কম্প্যারিজন, মানে ডিবিতে বসে, ডিবির দপ্তরে বসে সেটাকে একটা টর্চার সেল বানিয়ে হারুন যা করেছিল এইটার সাথে কোথাও কোনো একটা ঘটনা ঘটে গেছে বা একটা দুর্ঘটনা বা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, দুটার কম্প্যারিজন এক হয় না। স্টেট ক্ষমতায় নাই, হারুন স্টেট ক্ষমতায় স্টেটের অফিসে বসে সরকারি শক্তি প্রয়োগ করে লোকজনের উপরে অত্যাচার করত এবং আমরা দেখেছি বিরোধী দলের অনেক নেতাকে নিয়ে তাদের উপর অত্যাচার করিয়ে ফটো সেশনের জন্য খাবার সামনে রেখে তারা ছবি তুলেছে এবং শেষ এই নাটকটা করেছে
ছাত্র সমন্বয়কারীদের সাথে, 6 জন সমন্বয়কারীদের সাথে, যার জন্য হাইকোর্টে যেতে হয়েছে। আমাদের দেশের উকিলদের সব একত্রিত হয়ে হাইকোর্টে যেতে হয়েছে যে তাদের 6 জনকে কোন আইনের আন্ডারে এইভাবে আটকে রেখেছে। সো এটার সাথে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেটার কোনো কম্প্যারিজন হয় না। সো এই ফলস অ্যানালজি গুলো আমাদের প্রথমে বাতিল করতে হবে, এটা ফেলতে হবে। দ্বিতীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে এটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক, কিন্তু সত্যি যে আমাদের দেশের যে কোনো কোণা যখনই কেউ চুরি করতে যেয়ে বা মানে চুরির সন্দেহে ধরা পড়ে, তার উপরে অমানসিক শারীরিক অত্যাচার। তো যদি দেশের যে কোনো কোণায় এই জিনিসটা হয় তাহলে হঠাৎ করে অবাক হবার তেমন কিছু নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। এটা জাস্ট মর্মান্তিক যে এই মানে এই মর্মান্তিক অত্যাচারের পর উনি প্রাণ হারিয়েছে। তবে এখানে আরেকটা দুশ্চিন্তার বিষয় আছে, যেটা আমরা বলছিলাম যে এই ফ্যাসিবাদ আওয়ামী সরকারের দোসরগুলো অনেক জায়গায় অনেক কনস্পিরেসি করতে চেষ্টা করেছে। আপনারা এখানে আমি নিউজ মিডিয়াম থেকে জেনেই বলছি যে ওই মৃত্যুর সাথে বা ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যারা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তারা পুরনো ছাত্রলীগের অংশীদার। যে প্রাণ হারিয়েছে সে একসময় ছাত্রলীগের অংশীদার ছিল। এগেন নিউজ মিডিয়া থেকে আমরা যা জানতে পেরেছি, এবং এই ছাত্রলীগের অংশীদার জানে কোন ছাত্রলীগের অংশীদারের কি অবস্থা। সো এখনো এগেন কোন ইনভেস্টিগেশন হয়নি, সো আমরা জানি না, আমরা এটা নিয়ে বলবো না। তবে কোন ধরনের কনস্পিরেসি এটা হচ্ছে থাকতে পারে না, এইটা চিন্তা করাটাও ভুল হয়। সো এগেন সব ঘটনা একই ঘটনা ভাবে মিলানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়